সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মিডনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে থাকছে আমি ডক্টর মলি। দর্শক, শীতকালের যে প্রকোপটা অনেকদিন ধরে চলছে এবং এবার কিন্তু অনেক বেশি শীত ছিল, যার দরুন আমরা কিন্তু অনেকগুলো অ্যাওয়ারনেসমূলক অনুষ্ঠান আপনাদের সামনে এনেছি, যাতে করে এই পাবলিক অ্যাওয়ারনেসটা হয় যে শীতে ঠান্ডা কাশির যে সমস্যাগুলো কী ছিল এবং কিভাবে আমরা এটাকে প্রতিরোধ করতে পারি। আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করতে যাচ্ছি, যে শীতে যে ঠান্ডা কাশি, লম্বা সময় ধরে ঠান্ডা কাশি, আমরা শুধুমাত্র কাশি ওষুধ খেয়ে যাচ্ছি, ঠান্ডা ওষুধ খেয়ে যাচ্ছি, আস্তে আস্তে দেখা যাচ্ছে ফুসফুস বা লাংস থেকে সমস্যাটা চলে গিয়েছে পাশেই যে আমাদের হৃদযন্ত্র থাকে সেখানে বা হার্টে। কিন্তু আমরা অনেক সময় কিন্তু এটাকে ওভারলুক করে যে আমরা আসলে বুঝতে পারি না যে সমস্যাটাকে আসলে ফুসফুসের নাকি হার্টের। আমরা এক ধরনের ওষুধ নিয়েছি, সেটা খেয়েই যাই, হয়তো একটু ভালো লাগলো, ওই ওষুধটাই কন্টিনিউ করতে থাকি, কিন্তু এটার সাথে যে আসলে অনেক বড় গুরুতর সমস্যাগুলো জড়িত আছে আমরা কিন্তু সেটা বুঝতে পারি না। তো কোন সময়টাতে আসলে আমরা আরেকটু অ্যাওয়ার হব, সেখানে কি আমাদেরকে একটা কার্ডিওলজিস্টের কাছে যাওয়া দরকার ছিল কিনা বা যেতে হবে কিনা, বা কি কি সমস্যা থাকলে কার্ডিওলজিস্টের কাছে যাবো এই সময়টিতে, আমরা সেগুলো আজকে একটু বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো। এবং সেই সাথে খুবই রিসেন্টলি কিছু ঘটনাতে দেখা যাচ্ছে যে সরাসরি আমরা একটা ইনসিডেন্ট দেখি, সেটা হচ্ছে ব্লক হয়েছে এবং তার রিং পরানো হয়েছে, কিন্তু তার আগে কি তাকে আসলে অ্যাওয়ার করা যেত কিনা বা এটাকে আমরা প্রিভেন্ট করতে পারতাম কিনা, এটা কিন্তু সবার একটা প্রশ্ন থাকে। সো এই যে স্ট্রেসফুল লাইফ থেকে আসলে আমাদের এই প্রবলেমগুলো যে হচ্ছে, আমরা কিন্তু চাইলে প্রতিরোধ করতে পারি। তো আজকে আমাদের সাথেই থাকবেন, আশা করি এই বিষয়গুলো নিয়ে আমরা যে ইনফরমেশনগুলো আপনাদের দিব অনেকটাই আপনাদের কাজে লাগবে আপনাদের লাইফে, এবং সেটা প্রিভেন্ট করার জন্য আসলে সবচেয়ে বেশি উপকারী হবে। আজকে যে বিষয়টি আমরা রেখেছি তা হচ্ছে শীতকালে হৃদরোগের ঝুঁকি, কারণ ও করণীয়। এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে উপস্থিত আছেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, যিনি প্রাক্তন বিভাগীয় প্রধান হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে কর্মরত ছিলেন এবং বর্তমানে তিনি বিভাগীয় প্রধান হৃদরোগ বিভাগে কর্মরত আছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও কার্ডিয়াক হসপিটালে। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি আমরা সরাসরি সম্প্রচার করছি এবং আমাদের সাথে আছে অধ্যাপক ডাক্তার অমল কুমার চৌধুরী স্যার। আপনারা সরাসরি স্যারের সাথে কথা বলতে পারবেন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করে, এবং সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠানটি দেখানো হচ্ছে ফেসবুক থেকে সরাসরি লাইভে। আপনারা লিঙ্কে জয়েন করে আমাদের প্রোগ্রামটি দেখতে পারবেন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে গিয়ে। আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তার সাথে পরিচয় করে দিচ্ছি। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং বাংলা ভিশনের মাধ্যমে শীতের শুভ সকাল দর্শকবৃন্দকে। স্যার, একটা কথা বলছিলাম যে দেখা যাচ্ছে শীতকালে কিছু কমন প্রবলেম যে হচ্ছে, তো সেগুলো নিয়েও কি আপনার কাছে আসে কিনা, যে না দেখা যাচ্ছে একটা হার্টের রোগী লম্বা সময় ধরে আপনার কাছে আসতো কিন্তু তার হাসি ঠান্ডা কাশি ভালো হচ্ছে না, তো তখন কার্ডিওলজিস্টের কাছে তারা আসলো, তো সেরকম কিছু হয় কিনা বা এরকম? ধন্যবাদ আপনাকে খুবই সময় উপযোগী কোশ্চেন করার জন্য। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন একটু হিস্ট্রিতে যাই, প্রথম যে 10ই মার্চ যে পেশেন্টটা মারা যায় করোনাতে, তারও কিন্তু 2টা রিং লাগানো ছিল, কোভিড নিউমোনিয়া। ফলে হার্ট ফেলার বা হার্ট অ্যাটাক আগে হয়েছে বা হার্টের অসুখ আছে, এরা কিন্তু লাংসের অসুখেরও অনেক ঝুঁকিতে থাকে, তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা আর নিউমোনিয়া। অতএব আমার পেশেন্টের ইনস্ট্রাকশন থাকে আপনার কোনো কিছু হলে আগে আমাকে নোটিশ করবেন, কারণ হার্ট ইজ ইম্পর্টেন্ট। আপনার 2টা রিং লাগানো আছে, আপনার হার্ট অ্যাটাকের রুগী, আপনার হার্টের পাম্পিং অ্যাকশন উপযুক্ত টাইমে আমরা চিকিৎসা করতে পারি নাই, আপনি পারেন নাই বা আমরা পারি নাই বা সুযোগ পান নাই, এগুলো আপনার পাম্পিং অ্যাকশন 30-এর ঘরে বলা হয় যে হার্ট ফেলার উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন, হার্টের পাম্পিং অ্যাকশন 30, যেটা থাকে 70-80। এই রুগীগুলা খুব মোর পন টু ডেভেলপ এনি ভাইরাল নিউমোনিয়া, এনি ভাইরাল ইনফ্লুয়েঞ্জা। এইগুলা হলেই হার্টের উপরে প্রচণ্ড চাপ পড়ে, তাই রুগী সরাসরি লাইফ সাপোর্টে চলে যায়, কোনো অ্যান্টিবায়োটিকও কাজ করে না। এই জন্য আমি আপনার মাধ্যমে বলতে চাই যে এই যাদের হৃদরোগ আছে, বয়স্ক, ডায়াবেটিস, প্রেশার এবং হৃদরোগের ঝুঁকিও আছে, তারাও যদি শ্বাসকষ্ট, বুক ব্যথা হয়, তারা যেন একটু হৃদরোগের কার্ডিওলজিস্টের একটু পরামর্শ নেয়। আমি একটা ইতিহাস বলি যে কিভাবে হয়েছে। আমার নিজের একটা গবেষণা আছে যে এলভি ডিসফাংশন ইন ইল্ডারলি সিওপিডি পেশেন্ট। একটা রুগী ডায়াগনোসিস ছিল সিওপিডি বা অ্যাজমা, 25 বছর বয়সে, তার কিন্তু দিনে দিনে বেলা গড়ায় তার বয়স হয়ে গেছে 50-55। তখন যে তার হার্টের অসুখ হবে না, সে কিন্তু অ্যাজমা নিয়েই আছে, শ্বাসকষ্ট হলেই ভাবে অ্যাজমা। এটা দুইটারই চিকিৎসা বিভ্রাট আছে, পেশেন্টেরও কিছুটা গাবলিতে আছে যে ডাক্তার সাহেব সেও খেয়াল করে না যে এই রুগীটা আমি 25 বছর থেকে দেখছি, আজকে রুগীটার বয়স 60,
আমার ক্রাইটেরিয়া কাট পয়েন্ট ছিল আমার গবেষণার 60 বছর। 60 বছর পরে দেখা যায় যে না, ওই শ্বাসকষ্ট এজমার জন্য হচ্ছে না, হার্ট ফেলিওরের জন্য হচ্ছে, এলভি ডিসফাংশন, হার্টের যে ইম্পর্টেন্ট চেম্বারের নাম লেফট ভেন্ট্রিকল কাজ করছে না। অতএব আপনার মাধ্যমে জানাতে চাই যে যারা শীতকালে আছে, যারা বয়স্ক এবং পারলে 40 বছর উপরের সবাইকে আমি বলি যে আমাদের দেশে এখন ভ্যাকসিন প্ল্যান্ট আছে, খুব সস্তায় ভ্যাকসিন পাওয়া যায়। সবাই যেন একটা নিউমোনিয়া এবং ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন ইয়ারলি আর নিউমোনিয়ার ভ্যাকসিন 5 বছর পর পর, এই দুটো থাকলে এই দুটো অসুখ থেকে মুক্তি পাবে। তখন আমরা বুঝতে পারবো যে হার্টের অসুখ এটাকে স্যার ভালোভাবে প্রতিরোধ করে বা এই ধরনের তাহলে স্যার ভ্যাকসিনটাকে কি আমরা আসলে অনেক সিরিয়াসলি নিব কিনা? ভ্যাকসিনটাকে সিরিয়াসলি, আমার এখন একটা লিফলেটই আছে আমার চেম্বারে, আগেই আসলে বলা হয় যে 2 বছরের উপর থেকে বার্ধক্য মৃত্যু পর্যন্ত যে কেউ নিতে পারবে, বয়স 2 বছর থেকে। তবে আপনারা নিয়েন না, আপনাদের বাবা মা যে পরবর্তীতে ফুসফুস থেকে যে হার্টের সমস্যাগুলো সেটা থেকে আমরা নিউমোনিয়া হলে হার্টের উপর চাপ পড়বে না। আমার 2টা রিং লাগানো আছে, হার্ট অ্যাটাকের রোগী, এক্সটেন্সিভ অ্যান্টিরিয়র এমআই রোগী, তার এমনি পাম্প ফুসফুসে পানি জমে আছে, তার মধ্যে নিউমোনিয়া হলে এই পেশেন্টটাতে তো তোলা খুব কঠিন হবে। অনেক ধন্যবাদ স্যার। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটি নিচ্ছি। জি হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার শুনতে পাচ্ছেন? আকরাম হোসেন। জি শুনতে পাচ্ছি। হ্যালো। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটি শেয়ার করুন। আচ্ছা, আমার নাম আকরাম হোসেন। আমার ডাক্তার হচ্ছে কোলোনোস্কোপি করতে বলছে, কিন্তু আমার হার্টে কিছু প্রবলেম ছিল। হার্টে সে 1.75, উনি বললো যে 3 দিনের জন্য বন্ধ করতে হবে। এই জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে ওনাকে কনফার্ম করতে হবে যে 3 দিনের জন্য হার্টের যে 1.75 সেটা বন্ধ রাখা যায় কিনা, ফর দা কোলোনোস্কোপি একটা টেস্ট করার জন্য। এটা প্লিজ বলবেন। ধন্যবাদ আপনাকে। কোলোনোস্কোপি করবেন, আপনার কি হার্টের যদি রিং বসানো থাকে তাহলে ঠিকই বলেছে, 3 দিন এনাফ, 3 দিন বা 5 দিন আমরা বন্ধ রাখতে বলি, এতেও আপনার কোনো অসুবিধা হবে না। আর রিং বসানো যদি এনজিওপ্লাস্টি করা না থাকে তাহলে তো কোনো অসুবিধাই নাই। আর এমনিও যদি আপনার কেউ দিয়ে থাকে যে অ্যান্টিপ্লাটিলেট, আপনি যেটা বলছেন ক্লোপিড, এটা 3 দিন বন্ধ রাখলে অসুবিধা নেই। 3 দিন বন্ধ রেখে আপনি কোলোনোস্কোপি, এন্ডোস্কোপির ডাক্তার যে বলেছে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, আপনি এটা করে ফেলুন, কোনো অসুবিধা নেই। 3 দিন পরে আবার শুরু করবেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার শীতে একটা কমন মানুষের ধারণা থাকে যে অনেকে মনে করেন যে আমার প্রেশার বেড়ে গিয়েছে, অনেকে আবার মনে করেন যে আমার প্রেশার মনে হয় অনেক লো হয়ে গেছে। তো এটা কি আসলে শুধুই মানসিক নাকি আসলে মূলত এই ধরনের হয়, বা এই সিজনাল চেঞ্জেসে এই বিষয়গুলো কি হয় কিনা? আপনারা জানেন যে সংক্রামক ব্যাধিগুলোর বিভিন্ন সিজনাল প্রাদুর্ভাব আছে। কোনো অসুখ, ইনফ্লুয়েঞ্জা কখন হবে, ডায়রিয়া কখন হবে বর্ষাকালে বা একালে, এগুলা তো নন কমিউনিকেবল ডিজিজগুলা যেগুলা আমি আপনি আজকে আলাপ করছি, যে হৃদরোগ বা বক্ষব্যাধি নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, এইগুলারও কিছুটা আছে, কিন্তু এই সিজনাল মাসিক ডে ভেরিয়েশন আছে। আমি একটা ছোট্ট সবার আপনার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে জানায় রাখতে চাই যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক কোন মাসে বেশি হয়, বছরের কোন দিন বেশি হয়, এগুলো খুব কেয়ারফুলি মনে রাখবেন। যে শীতকালে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রাদুর্ভাব ডবল। ইট স্টার্ট ফর্ম, এটা জানুয়ারির শীত থেকে শুরু হয়ে মার্চে যায়, পিকে উঠে, তারপরে আবার ফল করে হার্ট অ্যাটাকের রেট। এটা হচ্ছে মার্চ গেল, বা জানুয়ারি থেকে মার্চ কোন ঋতু, এটা একটু আপনারা ঠিক করে নিন, আমি মার্চ দিয়েই বললাম। সেকেন্ড হচ্ছে যে দিনের কোন সময় হার্ট অ্যাটাক বেশি হয়, সেটা হচ্ছে ভোর 3টা থেকে সকাল 10টা পর্যন্ত হার্ট অ্যাটাক এবং স্ট্রোক। কোন দিন বেশি হয়, দিন হচ্ছে যে উইকেন্ডের পরের দিন, যেদিন আমাদের এখানে উইকেন্ড উইক হলিডে হচ্ছে ফ্রাইডে, আমাদের হার্ট অ্যাটাক শনিবারে হাইয়েস্ট। অন্যান্য কান্ট্রিতে যেখানে রবিবার, শনি রবি ছুটি, রিল্যাক্স করে যখন যেদিন ফার্স্ট অফিসে যাই সেদিন অনেক বার্ডেন থাকে, এই জন্যে ব্যাখ্যা সহ বলছি, অনেক বার্ডেন থাকে, এই জন্যে ওদের সোমবারে, আমাদের হচ্ছে রবিবারে, আমাদের রোববারে। আর যারা আমরা ডাক্তার তাদের তো আমাদের শনিবারে কাজে যেতে হয়, আর জেনারেল যে অ্যাডমিনিস্ট্রেশন তাদের হচ্ছে রবিবারে। স্যার রাত 3টা থেকে সকাল 10টা পর্যন্ত হার্ট অ্যাটাক বেশি হয়, সেটা আমরা একটু আসছি স্যার, কেন এই টাইমটাতে বেশি হচ্ছে। একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিচ্ছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে বাশার, উত্তরা থেকে বলতেছিলাম।
করোনা পরবর্তী সময়ে হচ্ছে আমার মানে সব সময় ঠান্ডা লেগে থাকে, মানে এমন একটা অবস্থা হয় যেন আমি কখনো শ্বাস নিতে মানে মানে প্রাণ খুলে শ্বাস নিতে পারি না। এখন আগে এই জিনিসটা হইতো না, বাট করোনা হওয়ার পর থেকে এই জিনিসটা সবসময় হয়েই যাচ্ছে। এখন পর্যন্ত আমি ঠান্ডায় এই জিনিসটা হচ্ছে। তো এইটা কি আসলে আমার কোনো হার্টের কোনো প্রবলেম নাকি অন্য কোনো রেসপিরেটরি প্রবলেম? একটু বয়সটা বলেন। আমার বয়স হচ্ছে 30 চলে আর কি, 30+। আচ্ছা, উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ দর্শক। এটা 30 হয়ে গেছে। আমার যে আমি প্রতিটা টেলিভিশন প্রোগ্রামে আসলেই এই আমাদের অ্যাঙ্করের মাধ্যমে ইয়ে করি, প্রচার করি যে একটা ইকো এবং একটা ইটিটি করে হার্টের কোনো সমস্যা আছে কিনা 5 ইয়ার ইন্টারভ্যালে আপ টু 50 বছর পর ইয়ারলি। এটা কিন্তু খুব কম ব্যয়বহুল, একটা সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইকো আর একটা ইটিটি খুবই কম ব্যয়বহুল, প্রাইভেট গভর্নমেন্ট সব জায়গায় খুবই কম। এটা একটু করে নেবেন। আর আপনার কাছে আমার কাছে মনে হচ্ছে এটা যেহেতু কোভিড কমপ্লিকেটেড, এটা আপনার রেসপিরেটরি প্রবলেমই হয়তো বেশি। আপনি যদি ইটিটি করতে না পারেন শ্বাসকষ্টের জন্য, তাহলে আপনাকে ইকো করে কনফার্ম হয় যে হার্টের কোনো কম্পোনেন্ট, হার্টের কোনো কন্ট্রিবিউশন আছে কিনা আপনার এই শ্বাসকষ্টের সাথে। ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্যার, একটা প্রশ্ন ছিল যে আপনি সময়গুলো তো বললেন যে যে ফার্স্ট ওয়ার্কিং ডেতে হয়তো বা বেশি হয়, হঠাৎ করে ওয়ার্কলোড থাকে, কিন্তু যে 3টা থেকে রাত 3টা থেকে সকাল 10টা পর্যন্ত এই সময়টা কেন স্যার আমরা বলছি যে হার্ট অ্যাটাকটা বেশি হয় কেন এই সময়? একটু সংক্ষেপে বলি, একটু বেশ জটিল, একটু সোজা করে বলার চেষ্টা করি আপনার মাধ্যমে, জনগণের যদি সচেতনতা বৃদ্ধি পায়। আমরা জানি যে আমরা সবাই বেডে যাওয়ার টাইম হচ্ছে 10টা থেকে মেলাটোনিন বলে একটা হরমোন পিনিয়াল গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, যেটা রেসপন্সিবল ফর স্লিপ, গুড স্লিপ, এবং এটা ন্যাচারাল। মানে আমাদের দেশেও কিন্তু ন্যাচারাল মেলাটোনিন ট্যাবলেট কিনতে পাওয়া যায়। মানে আমাদেরও দরকার হলে মাঝে মাঝে 2-1টা কিন্তু মেলাটোনিনই খাই, কারণ ওইটাই ঘুমের জন্য দেয়। এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে ন্যাচারাল মেলাটোনিনের ট্যাবলেট আছে আমাদের। তো এখন এই মেলাটোনিন ঘুম 2টা পর্যন্ত ঘুম কন্টিনিউ করলো। এই 2টা পর্যন্ত যে ঘুম কন্টিনিউ করলো, এই হরমোনটা ব্রেনের থেকে সিক্রেশন হয়। এই সময় পুরা বডি পরের দিনের প্রস্তুতি নিয়ে ফেলে। স্ট্রেস হরমোন কর্টিসল, তারপরে গুড ভালো বোধ করার জন্য যে হরমোন অক্সিটোসিন, সমস্ত থাইরয়েড, সমস্ত যত হরমোন এবং কেমিক্যাল আছে টু ফাইট ফর দ্য নেক্সট ডে। ফলে হাইয়েস্ট ব্লাড প্রেশার থাকে সকালে, মানে যে ভোর 3টা থেকে রেজ হয়ে শুরু করে সকাল 6টা-7টার দিকে পিক, 10টা পর্যন্ত আরও পিকে উঠে। তো এই সময় বডি ফাইট করার জন্য রেডি থাকে। ফলে বডির কোনো অর্গান যদি দুর্বল থাকে, এই সময় সে হাইট অ্যাকশনে যেতে রেগে যখন যাওয়া শুরু করে, তখন স্ট্রেস হরমোন যে কর্টিসল হাইয়েস্ট লেভেলে থাকে, সেই স্ট্রেস হরমোনটা কাজ করে তাকে হয় হার্ট অ্যাটাক, নাই যেখানে ব্লক ছিল হয়তো 70%, ওইটা সাডেনলি প্রেশার রেজ করে হয়তো ওইটা বাস্ট ফিশার হয়ে গেল, ওখানে থম্বাস হয়ে হার্ট অ্যাটাক হলো। ব্রেনেও হয়তো এরকম ব্লক ছিল অল্প %, ওইখানে প্রেশারের চাপে ওইটা হয়তো হেমোরেজিক স্ট্রোক অথবা ইসকেমিক স্ট্রোক হয়ে গেল। এই 2টা অসুখ সকাল 10টা পর্যন্ত হাইয়েস্ট হয়ে থাকে। স্যার, আমরা যেহেতু আজকে একটা কথা বলছিলাম যে আপনার কথা থেকে উঠে এসেছে যে 2টা টার্ম, একটা হচ্ছে হার্ট অ্যাটাক আর একটা হচ্ছে ব্লক। এই কথাগুলো হার্ট অ্যাটাক আর ব্লকের মধ্যে স্যার যদি আমরা একটা বেসিক পার্থক্য বলি যে আসলে কোনটা কি, মানে অনেক সময় দেখা যাচ্ছে ব্লক হলে আমরা হার্ট অ্যাটাক বলছি, যারা অনেক সময় যারা ডক্টর নাই কথাগুলো বলে থাকেন, বাট হার্ট অ্যাটাক আর ব্লকের মধ্যে আসলে কোনটা বেশি আসলে খারাপ এবং কোনটা আসলে পার্থক্যটা কি স্যার যদি? ধন্যবাদ ডক্টর আপনাকে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা একবারে খুব মানে সিম্পল ওয়েতে বুঝাই দিচ্ছি, কোনোদিন ভুল হবে না। ব্লক হচ্ছে হার্ট অ্যাটাকের পরিণতি, হার্ট অ্যাটাকের আগের স্টেজ। ব্লকের পরিণতি হার্ট অ্যাটাক, মনে থাকবে। ব্লকের হার্টের 3টা রক্তনালীর মাধ্যমে হৃদরোগে রক্ত সঞ্চালন হয়। এই 3টা রক্তনালী একটা যদি সম্পূর্ণ অথবা 95 থেকে 100% বন্ধ হয়, ব্লক আগেও ছিল তার 40%, কিন্তু হঠাৎ করে বেড়ে 70, 80, 90, 95 হয়ে গেল, বা 100% হলে কমপ্লিট হার্ট অ্যাটাক হবে। এটা হচ্ছে তাহলে হলো হার্ট অ্যাটাকের আগের পরিণতি হচ্ছে ব্লক। ব্লক থেকে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাকের পরের পরিণতিটাও একটু বলে যাই, আপনি মেনশন করেন নাই, সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। যে হার্ট অ্যাটাকের যে 75% ডেথ রেট, হার্ট অ্যাটাকের সাথে সাথে যে 70 থেকে 75% লোক মৃত্যুবরণ করে, এই কারণে কার্ডিয়াক অ্যারেস্ট। কার্ডিয়াক অ্যারেস্ট এক ধরনের মৃত্যুর অপর নাম। যদি 1 বা 2 মিনিটের মধ্যে কার্ডিয়াক ম্যাসেজ বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন
বুকে চাপাচাপি বা নিকটস্থ হসপিটালে না নেওয়া হয়। শিশুতে না নেওয়া হয়, মৃত্যু অবধারিত। তাহলে ব্লকের পরে হার্ট অ্যাটাকের পরে কার্ডিয়াক Cardiac অ্যারেস্ট। arrest। এই তিনটা শব্দ যেন ভুল না করে যে আমার বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। আমি একটা প্রোগ্রামে এসে বলে গেছিলাম যে অনেক শিক্ষিত লোক যারা আমাদের মানে সাধারণ জনগণ তারা তো বলতেই পারে, অশিক্ষিত লোক অনেক সময়, শিক্ষিত ফ্রেন্ডরাও বলে যে বন্ধু আমার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে আমার বাবার, কোথায় নিয়ে আসবো? কার্ডিয়াক অ্যারেস্ট তো মৃত অবস্থা, কার্ডিয়াক অ্যারেস্ট না, আসলে ভুল বলছে, হার্ট অ্যাটাক হয়েছে। তাহলে তিনটা শব্দ, ব্লক, হার্ট অ্যাটাক, Cardiac কার্ডিয়াক অ্যারেস্ট। অনেক ধন্যবাদ স্যার। এই যে আপনি স্যার এটা বললেন যে অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে গেল, তার মধ্যে ব্লকের যদি সাইন সিমটমসগুলো আমরা একটু জেনে নেই তাহলে হয়তো সেটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং সেই সাথে হার্ট অ্যাটাক থেকে তাকে আমরা প্রতিরোধ করতে পারবো। খুবই ইম্পর্টেন্ট আর্লি সাইনগুলো যদি একটু বলেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আর্লি সাইন, একটা লোক যদি 40% চর্বি জমে কোনো হার্টের 3টা রক্তনালী, বারবার বলছি, লেফট রাইট, লেফট আবার ভাগ হয়ে দুটা সার্কামফ্লেক্স এবং এলএডিতে ভাগ হয়েছে, অতএব টোটাল বড় বড় রক্তনালী 3টা, এটার কোনো একটাতে যদি ব্লক শুরু হয় তাহলে তার প্রথম সিমটম হবে সে বলবে যে আমি ডাক্তার সাহেব আমি তো 3 মাইল আগে হাঁটতে পারতাম, বা হাঁটলে 3 মাইল না 10 মাইল হাঁটলেও আমার কষ্ট হতো না, ভারী কাজ করলেও কষ্ট হতো না, কিন্তু আমার যে নর্মাল কাজগুলো, আমি একটা লেবার বা আমি একটা ড্রাইভার, আমার তো এখন স্যার একটু কিছুক্ষণ পর তো স্যার বুক চেপে আসে। কতক্ষণ পর? 1 ঘন্টা পর। এটাই কিন্তু ব্লক বাড়াতে বাড়াতে আস্তে আস্তে কমে আসবে। এগুলো আর্লি সিমটম। আর এইগুলো ধরার উপায় হচ্ছে সিম্পল একটা ইকোইটিটি, একটু আগেও বললাম, একটা ইকোইটিটি করে ধরা যায়। আর যদি কেউ নেগলেক্ট করে, কেউ যদি এরকম ফলো আপে না থাকে এবং তার যদি 4টা মেজর রিস্ক ফ্যাক্টর থাকে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান এবং চর্বির আধিক্য, এই 4টা রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে কার্ডিওলজি যখন বলবে তখন ইকোইটিটি করতে হবে। আর এই 4টার থেকে যদি কেউ তার বডি ফিটনেস রেখে যদি অ্যাভয়েড করে, তাহলে তার অনেক 5 বছর পর একটা করে ইকোইটিটি করলে আর্লি ধরা পড়বে। যেটা 5 বছর পর হার্ট অ্যাটাক হতো সেটা আজকে ধরা পড়বে একটা ইটিটির মাধ্যমে। পার্টিকুলারলি পুরুষদের আপ টু 60 বছর 65 বছর কর্মক্ষম থাকা পর্যন্ত তারা যদি একটা মেশিনের উপর 5 থেকে 7 মিনিট হাঁটতে পারে, আমরা বুঝে ফেলেছি তার ভিতরে হার্টের অবস্থা কী। মহিলারাও পারে, এখন তো মহিলারা অনেক ফিটনেস। এখানে স্যার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সেটা হচ্ছে যে অনেকের দেখা গেল যে এই ধরনের সমস্যার কারণে সে কিন্তু ইসিজি করলো, ইটিটিও করলো, ইকো করলো, তার সবকিছু মোটামুটি নর্মালি আছে, তার সেক্ষেত্রে কি সে নিজে চাইলে বা মানে সেক্ষেত্রে ডক্টর, তার নিজের চাওয়াটা আমি পরে আসছি, বা ডক্টর কি তাকে আসলে পরবর্তীতে মানে আর কি দরকার হয় তাকে এনজিওগ্রাম না করার? না না, যদি স্ট্রং নেগেটিভ, ডক্টর যদি কোনো ডাউট না ফিল করে, ইটিটি যেমন রিপোর্ট হচ্ছে নেগেটিভ পজিটিভ, মানে নেগেটিভ মানে তার কোনো ব্লক নাই, পজিটিভ মানে তার ব্লক আছে, আর মাঝখানে একটা আছে ইনকনক্লুসিভ, মানে ভালো হাঁটতে পারলো না, শ্বাসকষ্ট একটু হলো, মেশিন বন্ধ করে দিতে হলো, ইকো একটু ডাউটফুল, এই পেশেন্টগুলো যদি ডিজায়ার করে, আমি ব্যক্তিগতভাবে তাকে আরেকটা চয়েস দিই যে আপনি আরও 3 মাস হেঁটে এসে প্র্যাকটিস করে এসে আরেকটা শুধু ইটিটি করেন। যদি উনি বলে যে না আমি সন্দেহের মধ্যে থাকতে চাই না, হি অর শি ক্যান ডু, সে মহিলা হোক পুরুষ হোক, সে একটা এনজিওগ্রাম করে ফেলতে পারে। কারণ এনজিওগ্রাম এত কস্টলি না এবং খুব রিস্কও নাই, আমরা হাত দিয়ে করি। আমার একটা এনজিওগ্রাম করতে 2 মিনিট টাইম লাগে, ফলে আমি কেন রুগীটাকে ডাউটের মধ্যে, কারণ এই রুগীগুলোর অসুবিধা হচ্ছে কি যে আমি ওনাকে নেগেটিভ হলে জিমে যেতে বলতাম, তার ওজন 80 কেজি, জিম বা জগিং করতে বলতাম, কিন্তু আমি তো ইটিটি সন্দেহমূলক নিয়ে জিম জগিং করতে বলতে পারছি না, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। আমি একটা গত সপ্তাহে রুগী পেয়েছি, জিম থেকে হার্ট অ্যাটাক হয়েছে। আচ্ছা, এখানে স্যার একটা বিষয় আছে যে ইসিজি ইটিটি তার সবই ঠিক আছে, কিন্তু পেশেন্ট ফিল করছে যে তার বুকে সবসময় চাপ দিয়ে থাকে বা তার মানে শ্বাস নিতে একটু কষ্ট হয়, এই ধরনের পেশেন্ট কি তারা নিজেরা বললে পরে কি তাদের কথাতে আমরা কি এনজিওগ্রাম করি? না, তাদের কথাতে করি না। আমি যতক্ষণ পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত রাজি মনে না করব, তাকে আমরা একটু ওষুধ দিয়ে রাখতে পারি, গ্যাস্ট্রিকের ওষুধ। তারপরে যদি তার স্ট্রেস থাকে, মানসিক স্ট্রেস থাকে, তাহলেও বুক ব্যথা করে। কারণ বুকের আমাদের বুকের কোনো সিমটম নিয়ে আসলেই আমরা হার্ট আর লাংস চেক করি। বিরাট বিরাট 2টা অর্গান, যে 2টা অঙ্গ মানুষকে বাঁচায় রাখে। কি আছে? ফুসফুস, আর মাঝখানে দুইকে 2টা ফুসফুস, হার্ট। একটা এক্স-রে, একটা ইসিজি, একটা ইটিটি করলে আমাদের এই 2টা। তো যখন দেখি যে এইগুলো ভালো আছে, তখন আমরা রুগীকে একটু রিল্যাক্স করার চেষ্টা করি। রিল্যাক্স করার পরেও যদি তার বুকে ব্যথা না যায়, হি আর শি ক্যান, সে যদি ডিজায়ার করে, তারা আমরা করে দিই। অনেক সময় করে দিই, বিদেশ যাবে, এয়ার হোস্টেস বা কোনো একটা লেবারার জবে যাবে, আমরা
তাদেরকে এনজিওগ্রাম করে ক্লিয়ার করে দিই। স্যার এনজিওগ্রাম নিয়ে স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম যে এনজিওগ্রামটা তো অনেকেই একটু ভয় পেয়ে যায়, তো এই যে ভয় পাওয়া থেকে আমরা তাদেরকে আসলে কিভাবে একটু কাউন্সিলিং করতে পারি যে এনজিওগ্রামটা করে তখন যদি আমরা দেখি যে কোন ধরনের কোনো ব্লক আছে একসাথে আমরা ওই মেজারমেন্টটা যে নিয়ে যাই, এই বিষয়টি যদি আমাদের সাথে একটু শেয়ার না, করেন স্যার। আপনার মাধ্যমে দর্শককে আবার একটু ক্লিয়ার করে দিই যে এনজিওগ্রাম যদি ইকো ইটিটি পজিটিভ হয়ে এনজিওগ্রাম করি তাহলে কোনো মতেই এনজিওপ্লাস্টি বা রিং আমি বলতে চাই না, স্টেন্টই বলি, স্টেন্টের প্রস্তুতি রাখার কোনো দরকার নাই। কি আছে না আছে তো আমি তো জানি না, কত বাজেট দিব। এবং এনজিওগ্রাম আগে বলে নি যে রিস্কটি, এনজিওগ্রামে কোনো রিস্ক নাই। আমার রুগী যখন ইকো ইটিটি করে 2 দিন পরে আমার কাছে রিপোর্ট আনে, আইডিনে যখন দেখি যে পজিটিভ এনজিওগ্রাম করতে হবে, তখন বলে যে দেখেন যে হয়রানি গেল আপনার বিভিন্ন তালা উঠানামা করা, টেস্ট করা, এতে তো এনজিওগ্রামই আমার 2 মিনিট লাগে, এনজিওগ্রাম করে দিতাম। তখন বলে স্যার কেন করে দিলেন না? তখন বলে না, এটা যে নর্মাল যে একবারে গাছের মাথায় হেলিকপ্টার থেকে লাফ মারা পারলে লাফ মেরে পড়া যায়, কিন্তু রিস্ক আছে ইয়েতে, বরং গোড়া দিয়ে উঠায় ভালো। এই জন্য আমি এই পরীক্ষাগুলো করে আস্তে আস্তে আপনার এনজিওগ্রাম লাগবে কিনা এটা আপনি দেখে নিলেন, এখন লাগবে আপনি করে নেবেন, এইটা একটা। আর যদি হার্ট অ্যাটাক হয় তাহলে আমরা 12 ঘন্টার মধ্যে পৌঁছায় আমরা প্রাইমারি এনজিওপ্লাস্টি করি। এটা সবচেয়ে রিওয়ার্ডিং চিকিৎসা হার্ট অ্যাটাকের। একটা মাসুলও ড্যামেজ হবে না। 4 আওয়ার বুক ব্যথা শুরু হওয়ার 4 আওয়ার গোল্ডেন টাইম, 6 আওয়ার সিলভার টাইম, আর 12 ঘন্টা আয়রন টাইম। রাত 12টা যায় ডিসি এসপি এনজিওপ্লাস্টি করে দিছি। এই আরও 2টা ওষুধ আছে, স্ট্রেপ্টোকাইনেজ আর টেনেক্টিপ্লেজ, একটা 5,000 একটা 50,000 টাকা দাম। এগুলা দিয়ে বাইরে যারা যেখানে প্রাইমারি এনজিওপ্লাস্টির দক্ষ লোক নাই তারা এগুলো দিয়ে আমাদের কাছে আসে। স্যার হার্ট ব্লক হয়ে গেছে এবং হার্ট ব্লক হওয়ার পর আমরা যদি দেখা যাচ্ছে স্ট্যান্ড বাই যে রিং পরবর্তীতে রোগীদের কিছু সাবধানতা অবলম্বন করতে হয়, সেখানে আসলে কোন কোন না, বিষয়গুলো খেয়াল সাবধানতা করা মানে একটা শব্দে হচ্ছে যে প্রথম যে আপনার এখন হার্ট অ্যাটাক ঠেকাবেন, এটাকে বলা হয় প্রাইমারি প্রিভেনশন। মানে হইতেই দিবেন না। একবারে আপনার অর্জুন গাছের শাল খান, আর যে জাত থেকে শুরু করে যত রকম হেলদি খাবার আছে, হেলদি ফুড, হেলদি হ্যাবিট, হেলদি স্লিপ, ফল, প্রচুর শাকসবজি, ভাত রুটি আলু মুড়ি একবারে কম খেয়ে আপনি মেনটেন করলেন, এটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আর কিছু আপনি যে বললেন যে রিং লাগানোর পরে বা বাইপাসও করার পরে, এটাও নিয়ে আসলাম, কারণ অনেক রোগীর রিং লাগানো যায় না, তখন বাইপাস করতে হয়, এটাকে বলে সেকেন্ডারি প্রিভেনশন। তারা ওই প্রাইমারি প্রিভেনশনের কাজগুলাই খুব জোর দিয়ে করবে। আপনি প্রাইমারি প্রিভেনশনে এখন যেমন একটু অবহেলা করছেন, আইসক্রিম খাই ফেলছেন, করছেন, বয়সের কারণে হোক যে কারণে হোক, আনহেলদি ফুড কিছু খাচ্ছেন, খেতে হয়, আত্মীয়র বাড়ি গেলে কোনো প্রোগ্রামে গেলে খেতে হয়, কিন্তু ওনারা ওইগুলো খুব স্ট্রিক্টলি প্রিভেন্ট করবে। কারণ নর্মাল রক্তনালীতেই ব্লক হয়েছে, রিংয়ের মধ্যে ব্লক তো হতেই পারে। এটা তো অনেকেই একটা ট্যাবও আছে, একটা কুসংস্কার আছে যে স্যার রিং লাগালে রিংয়ের লংজিভিটি কত, এটা আপনার মাধ্যমে একটু বলতে চাই। 2টা কোশ্চেন করে, রিংয়ের লংজিভিটি কত, রিংয়ে কি ব্লক বেশি হয় কিনা। না, আপনি তো নর্মাল রক্তনালীতে ব্লক নিয়ে আসছেন 4টা, তো রিং লাগালে আরও সাবধান থাকতে হবে। আর রিংয়ের কোনো লংজিভিটি নাই। রিং হার্টের রক্তনালীর সাথে একবারে মিশে যায়, 24 ঘন্টার মধ্যে একটা পর্দা পড়ে ওটা এর পার্ট হয়ে যায়, ওটা ঝাঁকিতে কোনো কিছুতে যাবে না। পোস্টমর্টম না করলে রিংয়ের কোনো কিছু পাওয়া যাবে না। অনেক ধন্যবাদ স্যার। আমরা যেহেতু স্যার শীতের এই হার্টের সমস্যাগুলো নিয়ে কথা বলছিলাম, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আনতে চাচ্ছি, সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে ফুসফুসের আক্রমণ হয়েছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আসলে এটা হার্টের চলে গেছে, এরকম পেশেন্টগুলোকে আমরা আসলে কিভাবে ট্রিট করে থাকি সেটা আমরা স্যার জানবো। তার আগে একটা ছোট বিরতি আছে, বিরতির পর ফিরে এসে আমরা স্যার বাকি আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মির্নভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে, ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছে, থাকবেন আমাদের সাথেই। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মির্নভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছিলাম যে এই যে শীতকালে ঠান্ডা কাশির সাথে আরেকটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেটা হচ্ছে যে পরবর্তীতে দেখা যায় হার্টের সমস্যা থাকে, বা হার্টের সমস্যা যাদের থাকে তারা যদি এটা হয় তাহলে একটু ডক্টর শরণাপন্ন হতে হবে। এটা নিয়ে কথা বলছিলাম স্যারের সাথে, যে স্যার দেখা যাচ্ছে লম্বা সময় ধরে আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলে এসেছি যে শীতকালে আসলে কী কী সমস্যা, এবং সেই সাথে হার্টের রোগীদের এই যে কিছু কনফিউশন থাকে সেগুলো আমরা ক্লিয়ার করলাম।
দেখা যায় লম্বা সময় হাঁচি কাশি হচ্ছে, সিরাপ খেয়ে যাচ্ছে বা অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছে বা নানা ধরনের ঠান্ডা ওষুধগুলো খেয়ে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বুকে চাপ দিয়ে সেটা গিয়ে শেষ হয় হচ্ছে হৃদযন্ত্রের সমস্যা দিয়ে। তো এই ধরনের জায়গাতে স্যার আপনার সাজেশন কি থাকবে যে এই লম্বা সময় ঠান্ডা কাশি হলে কি একটু হার্টের ডক্টরের কাছে যাওয়া উচিত কিনা, বয়স বেঁধে বা সিচুয়েশন বেঁধে? একটু বলি যে হাঁচি কাশি তো আমরা বলে আসলাম যে ইনফ্লুয়েঞ্জা নিউমোনিয়া তার ভ্যাকসিন নিতে এবং সাবধান হতে। সিরাপের ব্যাপার বলি, আমাদের হার্টের রোগীগুলা বা যাদের হার্টের প্রবণতা আছে তাদের কিন্তু প্রায় কিন্তু এলভি ডিসফাংশন থাকে, আমি বলছি যে কম থাকে, যেন লিকুইড কোনো তরল পদার্থ না বাড়ায় ট্যাবলেট ফর্মে অ্যান্টি হিস্টামিন বা কাশের ওষুধ বা অ্যান্টিবায়োটিক এগুলো ট্যাবলেট ফর্মে খেলে ভালো হয়, 1 নম্বর। আর 2 নম্বর একটু জীবনযাত্রার একটু পরিবর্তন আনতে বলছি। যারা বয়স্ক লোক, এই শীতে যুবতবু হার্টের অসুখও আছে, নিউমোনিয়া হওয়ার সম্ভাবনাও আছে, বা ইনফ্লুয়েঞ্জা প্রায় তো ভাইরাল ফিভার, আমাদের ডেঙ্গু, চিকনগুনিয়া, টর্চ ভাইরাস এগুলো তো কমন হচ্ছে। আমি বলবো যে সকালে উঠে একটু উষ্ণ গরম জল বা পানি, গরম পানি খেতে, এবং গোসলটা যেন একটু কষ্ট করে হলেও, সে গ্যাস সংকট হোক বা কি জানি না, যেভাবে হোক একটু যে উষ্ণ পানি দিয়ে যদি গোসল হতো। সবাইকে নিষেধ করবো যে সাডেনলি মাথায় কেউ প্রচণ্ড ঠান্ডা পানি না দেয়। যদি ঠান্ডা পানি যদি তার গরম করার অবস্থা না থাকে তাহলে পা দিয়ে শুরু করবে গোসল। আগে পায়ে দিবে, পা দিয়ে আস্তে আস্তে গায়ে দিয়ে লাস্টে মাথায় দিবে। আর গরম পানি হলে ডাইরেক্ট মাথায় দিতে পারবে, একটু উষ্ণ গরম পানি হলে, না হলে সেরিব্রাল আর্টারিগুলো খুব স্পাজমে চলে যাবে। শীতকালে যে হার্ট অ্যাটাকের ইতিহাস আমি একটা মিস করে আসছি, সেটা হচ্ছে স্পাজম বেশি হয় হার্টের রক্তনালীতে। উইদাউট ব্লক শীতকালে আমরা হার্ট অ্যাটাক পাই, কারণ শুধু শীতে স্পাজম হয়ে, নিকোটিন যেমন স্পাজম হয়ে ইয়াং ছেলেদের কোনো ব্লক ছাড়া হার্ট অ্যাটাক করায়, শীতও কিন্তু তীব্র শীত বরফের মধ্যে তাদের কিন্তু করোনারি আর্টারি স্পাজম হয়ে ওখানেই বরফের মধ্যেই পড়ে থাকে। অনেক ইতিহাস আমরা দেখেছি, বা বাইরে যারা যাই আমরা শীত প্রধান দেশগুলোতে। তো আমাদেরও যেভাবে শীত পড়ছে, আবার যদি আরেকটা লু আসে, উইন্টার লু, তাহলে ওই সময় কিন্তু আমাদের সাবধান থাকতে হবে। আমরা যেন গরম জামা কাপড় পরি এবং একটু গরম পানি ইউজ করি। অনেক ধন্যবাদ স্যার। আরেকটা বিষয় হচ্ছে শীতকালে কিছু খাবার দাবার আমাদের চেঞ্জ হয়, যেমন শীতে কিন্তু আমরা একটু ইনভাইটেশন বা যে কোনো জায়গায় হয়তো যে মানে সেটা যে কোনো শ্রেণীতেই হোক, দেখা যায় খাবার দাবার বিভিন্ন রকম খাবার খাওয়ার একটা প্রবণতা থাকে, বিভিন্ন পিঠা উৎসব থাকে, এগুলো আসলে আমরা তো আসলে আনন্দ উদযাপনের জন্যই করি, কিন্তু খাবার দাবারটা একটু বেড়ে যায় হয়তো, বা দেখা যায় কেউ হাঁস খাচ্ছে, কেউ বিভিন্ন ধরনের দাওয়াত খাচ্ছে, তো সেক্ষেত্রে স্যার রিচ ফুডটা খাওয়া হয়ে যায় বেশি, সেক্ষেত্রে এটা ব্যালেন্স করবো কিভাবে? হ্যাঁ, ধন্যবাদ। একটু আমার দীর্ঘ অভিজ্ঞতা দিয়ে একটু বলি যে কিভাবে মানে আমি ব্যালেন্স করি, এটা একটু জেনে রাখেন। সেটা হচ্ছে যে শীতকালে তো অবশ্যই 31st নাইট থাকলো, হ্যাপি নিউ ইয়ার থাকলো, তারপরে ম্যারেজ, ওয়েডিং সেরেমনিগুলো। আজকে আমার একটা লাঞ্চ আছে, ওয়েডিং সেরেমনি আছে। তো এগুলা আমি যেভাবে ব্যালেন্স করি সেটা সবার পছন্দ হবে কিনা, যে ইনভাইটগুলা অ্যাটেন্ড করি এবং ওখানকার যে কিছু হেলদি ফুড সবসময় থাকেই, সালাদ থাকে, এগুলো একটু বেশি খেয়ে, একটু মেন ডিশ একটু কম খেয়ে চলে আসি। হয়তো তারপরে হয়তো বাড়িতে বা অন্য জায়গায় আমরা একটু কম খেলাম কয়েকদিন, তাহলে একটু ব্যালেন্স হলো। আর যারা হেলদি আছে, যারা ইয়াং আছে, তাদেরকে আমি নিষেধ করবো না, লাইফ একটাই, অতএব এত রেস্ট্রিকশন করে লাভ নেই। কিন্তু যারা অলরেডি বয়স্ক লোক, তাদের নিউমোনিয়ার হিস্ট্রি আছে, ইনফ্লুয়েঞ্জার হিস্ট্রি আছে, হার্টে রিং আছে, বাইপাস আছে, তারা একটু অল্প খাবে, অল্প টোকেন খালো। একটা মুরগি পর্যন্ত তো আমি আপনাকে বলছি, মাছ, মাংস, মুরগি, ডিম এ পর্যন্ত এলাও, শুধু রেড মিট বন্ধ, গরু, খাসি এই দুটা বন্ধ। অতএব তারা খেতে পারবে, অল্প করে খেতে পারবে, অনুষ্ঠানে গেলে অসুবিধা নেই। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন থাকে, যেহেতু আমরা স্যার হার্ট নিয়ে কথা বলছি এবং দেখা যাচ্ছে যে মানে যাদের একটু প্রেশার বেশি থাকে বা কোলেস্ট্রল বেশি থাকে, তারা ডিম অ্যাভয়েড করতে চায়। তো সেই যে ডিম বা ডিমের যে কুসুম, এটা কি আমরা প্রতিদিন একটা সুস্থ মানুষ কয়টা করে খেতে পারবে? বা আমরা যদি একটা নির্দিষ্ট ওজনের কথা বলি, যে 70 থেকে 80 কেজি বা 75 কেজি একটা পার্সন কয়টা খেতে পারবে? না, ডিম কিন্তু ওজন বাড়ায় না, 1 নম্বর কথা। যে ওজন বাড়ায় হচ্ছে ভাত, রুটি, আলু, মুড়ি। অতএব এইগুলা 3টা মেজর মিলের একটাতে কাটেল করেন, পার্টিকুলারলি ডিনারে। আর আমার যে সাজেশন, সেটা একটা ডিম কুসুম সহ, কেউ যদি আরও ডিম খেতে চায় সেগুলো কুসুম ছাড়া, একটা ডিম কুসুম সহ, নাহলে ক্যালসিয়াম আসবে না, অন্যান্য ভিটামিন, সেলিনিয়াম, খুব আনকমন ভিটামিন থাকে। আপনার মাধ্যমে আমি দর্শক বিন্দুকে জানাতে চাই যে মানে গড আমাদেরকে 2টা ফার্স্ট ক্লাস প্রোটিন দিয়েছে, একটা হচ্ছে দুধ আর একটা হচ্ছে ডিম।
আর বাকি যেগুলো বলছেন মাছ মাংস সবগুলো কিন্তু সেকেন্ড ক্লাস প্রোটিন। অতএব ফার্স্ট ক্লাস প্রোটিন ডিম এবং দুধ কারো সহ্য হয় না, আইবিএস আছে, তারা দুধ খেতে পারে না, তারা ডিম খাবে। আবার যারা ডিম খেতে পারে না তারা দুধ খাবে, এটা পরিপূরকভাবে দিয়েছে। বা ভেজিটেরিয়ান যদি ধরেন, ভেজিটেরিয়ানরা তো ডিম খাবে না, তারা দুধ খাবে, আর যারা ভেজিটেরিয়ান তারা ডিম খাবে। এবং ডিমের কুসুমটা তো আল্লাহ দিত না, তাহলে কুসুমের যদি কাজ না থাকতো, আমি অনেক মানুষ যখন বারবার বিরক্ত করে, আমার লিফলেটে লেখা আছে একটা ডিম কুসুম সহ প্যাকেটে, তারপরেও জিজ্ঞাসা করে, তখন বলে যে কুসুম ছাড়া খেলে বিষ খাবেন। কারণ এটা তো কুসুম ব্যালেন্স করে দেওয়া হয়েছে অ্যালবুমিনের সাথে। খালি সাদা খাই কি করবেন? খালি সাদা তো একটা মুরগির রান্নে 10টা ডিমের সমান প্রোটিন আছে, তাতে লাভ নাই। কুসুমের মধ্যে কুসুম সহ খেলে ওর মধ্যেকার সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট মাইক্রো এলিমেন্ট এইগুলো সব অ্যাবজর্ব হবে, যেটা বডির জন্য একটা ডিম প্রতিদিনের জন্য যথেষ্ট। সে যত হার্টের 4টা 5টা 10টা ব্লক থাকুক, 10টা রিং লাগানো থাকুক, 10টা গ্রাফট দিয়ে বাইপাস করা থাকুক, কোনো অসুবিধা নেই একটা ডিম কুসুম সহ। যদি কেউ আরও হেলদির জন্য যে না আমি কার্বোহাইড্রেট অ্যাভয়েড করি, আমি প্রোটিন দিয়ে চলবো, যেমন আমি বললেন যে আমার ওয়েট কমে গেছে, কমে নাই, আমার 46 বছর একই ওয়েট 65 কেজি। আমি কিন্তু সকালবেলা একটা ডিম আর একটা কলা খাই, একবেলা আমি কার্বোহাইড্রেট বাদ দিই, কারণ রাত্রে আমি বাদ দিতে পারি না, কারণ আমার একটু ভাত খেতে হয় রাত্রে, যেহেতু আমি দুপুরে লাঞ্চ করি বাইরে করি অথবা করি না, তাহলে 2টা মিল আমার বাদ হয়ে যায়, তাহলে রাত্রে খেতে হয়। আমি সকালবেলা কার্বোহাইড্রেট খাই না। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু স্যার মানে শীতের মানে প্রকোপটা এখনো রয়ে গেছে, সো আমরা এই শীতে এই হার্টের যে ব্লক বা এই ধরনের বিষয়গুলোকে আরেকটু প্রতিরোধ করার জন্য কি কি আসলে মেজারমেন্টগুলো নিতে পারি বা প্রতিরোধমূলক কি কি কথাবার্তাগুলো মাথায় রাখতে পারি? মাথায় রাখতে হবে যে ফার্স্টে হচ্ছে খাবার। সকাল থেকে আপনাকে বলে দিই যে ঘুম ভাঙার পর থেকে ঘুমানো পর্যন্ত আমাদের যে এখন সমাজ, কম্পিটিশন, অ্যাম্বিশন, মানসিক চাপ, এগুলো, অতএব একটু সাবধান থাকতে হবে। আমরা যে টুথপেস্ট ব্যবহার করি ফ্লোরাইড, ওখান থেকে শুরু হয় ঘুমানো পর্যন্ত, ঘুমের ওষুধ দিয়ে, সবই আনহেলদি। এই জন্য খাবারগুলোর মধ্যে প্রচুর শাকসবজি, প্রচুর টক মিষ্টি ফল, ডিম, দুধ অল্প পরিমাণ, একটা ডিম, 1 কাপ দুধ, একটা সবজি কলা, ছোট সবজি কলা, এই 3টা থাকবেই। পার্টিকুলারলি মেয়েদের জন্য, তাদের ক্যালসিয়ামের প্রচুর দরকার আছে, নাহলে এই বয়স আবার যদি জয়েন্টে পেইন হয়, জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা হলে আমরা আর হাঁটতে বলতে পারবো না, তখন ওরা কমপ্লেন করবে যে আমি তো হাঁটতে পারি না বাবা, আমার তো পা ব্যথা করে। অতএব 1 কাপ দুধ, একটা ডিম কুসুম সহ, একটা সবজি কলা মাস্ট, মুরগির মাংস প্রচুর, শাকসবজি প্রচুর, ফলমূল প্রচুর, ভাত রুটি আলু মুড়ি যতটা না পারা যায়। তবু আমি বলি যে যারা পরিশ্রম করে তারা সকাল এবং দুপুরে তাদের ইচ্ছা মতো খাবে, রাত্রে এই 3টা জিনিস বন্ধ রেখে শুধু 1 কাপ দুধ অথবা 1 পিস মাংস, মুরগির মাংস অথবা একটা ডিম খেয়ে অথবা একটু সালাদ খেয়ে অথবা ছোটো মাছ খেয়ে ঘুমাবে। এই খাবার গেল। তারপরে কায়িক পরিশ্রম, 10,000 স্টেপ দৈনিক হাঁটা লাগবে। যদি ইটিটি নেগেটিভ হয়, জিম অথবা জগিং। আর যদি যাদের হার্টের অসুখ আছে তারা সিম্পলি আমরা বলি হ্যাপি ওয়াকিংটাই বলি। আমি ট্রেডমিল করতে নিষেধ করব 50 বছরের পরে। হ্যাপি ওয়াকিং মানে কোনো একটা সঙ্গ নিয়ে গল্প করতে করতে হাঁটা, কোনো একটা পার্কে ন্যাচারাল বিউটি দেখতে দেখতে হাঁটা। যদি আমাদের না হাঁটলে যাতে মনটা ভালো হয়, কারণ হাঁটা শুধু হাঁটা না, হাঁটা অক্সিটোসিন রিলিজ হয়, স্ট্রেস 50% রিলিজ হয়, আপনার 50% সাইকিয়াট্রিক ওষুধ কম খাওয়া লাগে যারা ব্যায়াম করে। এই যে হাঁটাটা ঠিক রাখবেন, তারপরেই আসতেছে যদি তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকে, স্ট্রিক্টলি এই 2টা অসুখ মেনটেন করা লাগবে। মানসিক চাপ পরিহার করা লাগবে। পরিহার না করতে পারলে ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সান্নিধ্যে যায়, তার কাছ থেকে অ্যাডভাইস নেবে। আমরা তো এত টাকা কাউন্সিলিং করতে পারি না, তারপরে আমি কাউন্সিলিং করার চেষ্টা করি যে তার মানসিক সমস্যাটা আমরা ইলিসিট করে করতে পারি। স্যার, যেহেতু আমরা রিং এবং নিয়ে অনেকগুলো কথা বললাম, যে অনেক সময় একটা ছোট্ট কনফিউশন থাকে, আমরা এটা একটু ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে রিং এবং বাইপাস, এই দুটোর মধ্যে আসলে পার্থক্য কি থাকে এবং আমরা আসলে কোনটা কখন সাজেস্ট করছি? রিংটা আমরা ব্লকে সাজেস্ট করছি, বাইপাসটা কখন করছি? তার আগে একটু কোশ্চেন প্রায় আপনাদের মাধ্যমে হয়ে আসে যে এনজিওগ্রাম করলে কি রিং লাগাইতে হবে কিনা। মিথ্যা, মানে সত্য কথা না। যদি দেখার যায় না হয় ইটিটি পজিটিভ, টেস্টগুলো পজিটিভ, এই পরীক্ষার মাধ্যমে এনজিওগ্রামে যাচ্ছি, তাহলে ব্লক যায় থাকুক, খালি ব্লকটা দেখে দিয়ে তার চিকিৎসা পদ্ধতি পুঙ্খানুপুঙ্খানুভাবে ঠিক করে দিয়ে যে আপনি রিং লাগবে বা বাইপাস লাগবে বলে ওয়েট করতে পারবে সে 3 মাস। একটা এনজিওগ্রামের রিপোর্ট 3 মাস ভ্যালিড থাকে। এটা গেল
নন হার্ট অ্যাটাক গ্রুপ, মানে তাদের ব্লক আছে কিন্তু হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু হার্ট অ্যাটাক গ্রুপের কিন্তু অন টেবিল এনজিওগ্রামের সাথে সাথে রিং লাগতে পারে, এটা একটা বললাম। আর বাইপাস কার সাথে লাগবে? ব্লক আমাদের দেশে একটা কনভেনশন আছে যে যদি 4-5টা রিং লেগে যায়, খরচ বেশি হয়ে যায়, তখন বাইপাস হচ্ছে সস্তা, এই জন্য বাইপাসে যায়। কিন্তু এখন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হচ্ছে রিং ফেল হলে এলএডিতে মেন রক্তনালীতে ব্লক আছে, কৌশলগত কারণে রিং লাগানো যাচ্ছে না, এই রুগীটাই শুধু বাইপাসে যাবে, এছাড়া আর কোনো রুগী আর যে দুটা ফার্স্ট, সেকেন্ড এবং থার্ডের ব্লকের জন্য রিং ফেল হলে ওষুধ খাবে। কিন্তু ফার্স্ট রক্তনালী যেটা 80% রক্ত ক্যারি করে, সেইটার যদি ব্লক না দূর করতে পারি তাহলে সেই শুধু বাইপাসে যাবে। বাইপাসের সংখ্যা এখন 1 to 2%, 100টা এনজিওগ্রাম করলে মানে 5%-এর বেশি বাইপাসে যাওয়া লাগে না। অনেক ধন্যবাদ স্যার। এবং সেই সাথে স্যার আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে বাইপাস বা রিং করেছে যারা পেশেন্ট, তারা কি আগের মতোই তাদের দৈনিক সব কর্মকাণ্ড করতে পারবে কিনা? এটা অনেক সময় প্রশ্ন থাকে যে তাদের রেগুলার অ্যাক্টিভিটিগুলো করতে পারবে কিনা। না, যদি তার ব্লক আছে, এই ব্লকগুলা রিং বা বাইপাসের উদ্দেশ্য হচ্ছে ব্লকগুলা দূর করা, এই ব্লকগুলা দূর করলেই তো পারবে। সে একটা সৌদি আরবের কালকে একটা পেশেন্ট বলে, স্যার আমার তো রিং টিং লাগাই দিলেন আর বুধ দেওয়া নয়, আমি তো দৌড় দিয়েও দেখছি, হয় না, আমি কি যেতে পারবো? হ্যাঁ, সে যেতে পারতো না, আমি তার ব্লকগুলা দূর করে দিলাম জেনে, কিন্তু সে টিকিট কেটেছে সৌদি আরবে যায়, আবার সে লেবারার জব, সে কিন্তু ওখানকার লেবার, সে লেবার করতে পারছে, তারা একবারে সম্পূর্ণ তার নিজের কাজে ফিরে যেতে পারবে। কিন্তু ব্লক নিয়ে নিজের কাজে ওষুধ খেয়ে পারবে না, কারণ ওষুধ হচ্ছে খুবই ভঙ্গুর, ইট ইজ নট রিলায়েবল মেডিসিন। প্রথমে তো বললাম যে হার্টের ব্লক ওষুধের মাধ্যমে দূর করা যায় না, সাময়িক শান্তি দিতে পারে, সাময়িক কিছুটা রিলিফ দিতে পারে। অতএব আপনার বাইপাস অথবা এনজিওগ্রাম করে ডেফিনিট ব্লক দূর করে নিয়ে যেতে হবে। মানে বিদেশে গেলে বা দেশেও যদি ভারী কাজ করতে চাই, তাদেরকে ব্লক রেখে সে ভারী কাজ করতে পারবে না, বা তার নিজের যে জব, সেই জবে ফিরে যেতে পারবে না। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু একটা খুব কমন মানে ধারণা থাকে যে সবসময় বুকে চাপ দিলেই হার্টের সমস্যা, তো সেক্ষেত্রে আপনারা কিরকম কখনো পান কিনা যে হার্টের ইভালুয়েট করতে গিয়ে দেখা গেছে তার আসলে ফুসফুসের সমস্যা ছিল, এই ধরনের পেশেন্ট কি আমরা এই ধরনের উইন্টারে বা এই ধরনের আমরা পাই কিনা? না, উইন্টারে তো খুবই পাচ্ছি, যেমন শ্বাসকষ্ট নিয়ে আসছে, শ্বাসকষ্ট তো হার্টেরও সিমটম, ফুসফুসেরও সিমটম, তখন আমি কার্ডিওলজিস্ট হিসাবে আমার কাছ থেকে কার্ডিয়াক ডায়াগনোসিস মিস হবে তা তো চাবো না। তার বয়স 60 বছর, আমি তার একটা ইটিটি করতে পারছে না শ্বাসকষ্টের জন্য, একটা একটা ইসিজি করে, একটা এক্সরে করে ওনারা দেখে দিচ্ছি যে এক্সরেতে তো ফুসফুসের অসুখ ধরা পড়ে, জানেন হার্টেরও ধরা পড়ে, হার্ট বড় হলেও ধরা পড়ে, ফুসফুস হার্ট দেখে দিচ্ছি যে না, হিস্ট্রি নিয়ে বলছে যে ওনার একটু ঠান্ডার দোষ আছে, তখন আমি একটা বক্ষব্যাধির কাছে রেফার করছি, বা বলছে স্যার আপনি একটু ওষুধ দিয়ে দেন, তখন তো প্রাথমিকভাবে ওষুধ দিলাম, বললাম যে এরপর একটা বক্ষব্যাধি ডাক্তার দেখায় নেন, আপনার হার্ট ভালো আছে। হার্ট ভালো আছে। অনেক ধন্যবাদ স্যার। যেহেতু আজকে খুব একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছি যে উইন্টারে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের লাংসের সমস্যা বা ফুসফুসের সাথে হার্টের সমস্যাও কিন্তু আরও তখন বাড়তে থাকে। দর্শক উদ্দেশ্যে স্যার যদি শেষ কোনো পরামর্শ থাকে আমাদের আজকের বিষয়টি নিয়ে। শেষ পরামর্শ আমার যে ব্যক্তিগত স্লোগান, প্রতিরোধী প্রথম এবং প্রধান, প্রতিরোধী প্রথম এবং প্রধান, আপনার হৃদয় আপনার হাতে, আজ থেকে আপনার হৃদয়ের যত্ন নিন। আর সেকেন্ড, এই শীতকালের জন্য আজকের অনুষ্ঠানের জন্য অ্যাডভাইস থাকবে যে সবাই যেন আমাদের বাংলাদেশের ভ্যাকসিন প্ল্যান্ট আছে এবং খুব সস্তায় ভ্যাকসিন, আমি কোনো নাম বলতে চাচ্ছি না কোনো কোম্পানির, তারা যেন একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর নেয় এবং নিউমোনিয়ার ভ্যাকসিন 5 বছর পর পর। আমার ভ্যাকসিন নিতে হবে আমার 29 সালে, আমি 24 সালে নিয়েছি। অতএব এই দুটা ভ্যাকসিন যেন খুবই সস্তা, তারা যেন এই প্রচুর অসুখ, কারণ এখন অ্যান্টিবায়োটিক ইনডিসক্রিমিনেট ইউজ হওয়ার কারণে কোনো নিউমোনিয়া হলে, ভাইরাল নিউমোনিয়া হলেও, ভাইরাল ইনফ্লুয়েঞ্জা হলেও অ্যান্টিবায়োটিক কাজ করে না। অতএব আমরা আগে থাকতে প্রতিরোধ গড়ে তুলি, এই ভ্যাকসিন দুটো আমরা নিই। ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ দর্শকবৃন্দকে, ধন্যবাদ অনুষ্ঠানটি শোনার জন্য। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানতে আজকে আমরা কথা বলেছিলাম যে এই যে শীতকালে ফুসফুসের সাথে হার্টের সমস্যাও কিন্তু অনেকটা জড়িত এবং কিভাবে সেগুলোকে আমরা প্রিভেন্ট করতে পারি। আশা করি দর্শক আপনারা যা যা শুনেছেন তার অনেক কিছু আপনাদের কাজে লাগবে এবং উপকৃত হয়েছেন। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।